নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর ফিটোম্যাট। আপনাদের সামনে আমাদের রেগুলার যে স্বাস্থ্য সংক্রান্ত যে তথ্যগুলো আপনাদের রাখি, পার্টিকুলারলি প্রেগন্যান্সি এবং গাইনোকোলজির বিষয়ে, সেরকমই একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকে আবার ফেরত এলাম। আজকের বিষয় হচ্ছে টুইন প্রেগন্যান্সি বা যমজ প্রেগন্যান্সি। তারই একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। টুইন প্রেগন্যান্সি যেরকম ন্যাচারালিও হতে পারে, বাট আজকালকার দিনে এই সংখ্যাটা কিছুটা হলেও বাড়ছে। সেটা কারণ হচ্ছে কৃত্রিম প্রজনন পদ্ধতি বা ART, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ থেরাপি, IUI বা IVF বা টেস্ট টিউব বেবির মাধ্যমে যে প্রেগন্যান্সিগুলো আসে, সেক্ষেত্রে টুইন প্রেগন্যান্সির সম্ভাবনা একটু বেশি থাকে। যদিও ফ্যামিলি হিস্ট্রি বা ন্যাচারালভাবেও কিন্তু টুইন প্রেগন্যান্সি আসতে পারে। টুইন বা মাল্টিপল প্রেগন্যান্সি মানে দুই বা ততোধিক যে প্রেগন্যান্সিগুলো হয়, সেগুলো ইউজুয়ালি হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবেই ক্লাসিফাই করা হয়ে থাকে। কেন না, টুইন, ট্রিপলেট ইত্যাদি যে প্রেগন্যান্সিগুলোতে কি হয় যে কমপ্লিকেশনের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে সিঙ্গেল প্রেগন্যান্সির তুলনায়। কী কী সমস্যা হতে পারে? প্রথম থেকে মিসক্যারেজ থেকে শুরু করে বাচ্চার গঠনগত ত্রুটি, জেনেটিক ত্রুটি থেকে শুরু করে, জেনেটিক প্রবলেম থেকে শুরু করে, প্রিটার্ম লেবার, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, প্রেগন্যান্সি রিলেটেড ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি সমস্যা সবগুলোই বেশি হয়ে থাকে। কিছু কিছু তথ্য বলে যে কম্পেয়ার টু সিঙ্গেল প্রেগন্যান্সি, ইন টুইন প্রেগন্যান্সি আপ টু 6 টাইমস যে কোনো প্রেগন্যান্সি কমপ্লিকেশনস বেশি হতে পারে। এবার এই টুইন প্রেগন্যান্সি যখন আসে, তখন একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে প্রেগন্যান্সিটা, টুইন প্রেগন্যান্সিটা এসছে, সেটা আইডেন্টিক্যাল টুইন না নন আইডেন্টিক্যাল টুইন, যাকে বিজ্ঞানের ভাষাতে আমরা ডাইকোরিয়নিক অর মোনোকোরিয়নিক টুইন বলে থাকি। জিনিসটা কি না, ডাইকোরিয়নিক টুইন বা নন আইডেন্টিক্যাল টুইন যেটা হচ্ছে, এখানে দুটো বাচ্চার মধ্যে যে জেনেটিক মিল থাকে, সেটা হচ্ছে যেরকম সাধারণ সিবলিং বা ভাই 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 বোনের মধ্যে যে জেনেটিক মিল থাকে, সেটুকুনি মিল থাকবে। কিন্তু মোনোকোরিয়নিক টুইন বা আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে কি হয় না, দেয়ার জেনেটিক কোড অ্যান্ড মেটেরিয়াল ইজ অলমোস্ট দ্য সেম। যার ফলে যদি মোনোকোরিয়নিক টুইনের একটা বাচ্চার কোনো সমস্যা থাকে, তাহলে ইউজুয়ালি অন্য বাচ্চাটাও সেই সমস্যা দিয়ে অ্যাফেক্টেড হতে পারে। ডাইকোরিয়নিক টুইনের ক্ষেত্রে এই সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কম। এই যে কোরিয়নিসিটি বা প্রেগনেন্সিটা আইডেন্টিক্যাল বা নন আইডেন্টিক্যাল, এটা কিন্তু জানাটা অতীব গুরুত্বপূর্ণ টুইন প্রেগনেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তার কারণ মোনোকোরিয়নিক টুইন বা যেগুলো আইডেন্টিক্যাল টুইন, তাদের কিন্তু রিস্ক বা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে সিঙ্গেল প্রেগনেন্সির তুলনাতেও বটেই, ডাইকোরিয়নিক প্রেগনেন্সির তুলনাতেও তাদের কমপ্লিকেশনের সম্ভাবনা বেশি থাকে। তার মধ্যে ওয়ান অফ দ্য কমনেস্ট যেটা আমরা বা অতীব গুরুত্বপূর্ণ মানে কমপ্লিকেশনস আমরা মনে করি, সেটা হচ্ছে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। তা এখানে কি হয় না, একটা বাচ্চা বেশি রক্ত পায়, সে ফুলে যায়, আর একটা বাচ্চা কম রক্ত পায়, সে শুকিয়ে যায়। যার ফলে যেটা শুকিয়ে যাওয়া বাচ্চা বা কম রক্ত পাওয়া বাচ্চা, সে ইভেনচুয়ালি পেটের মধ্যেই মারা যায়। এবং সাবসিকুয়েন্টলি যে বাচ্চাটা বেশি রক্ত পাচ্ছে, সে যদি বেশি রক্ত পেয়ে ফুলে যায়, তাহলেও কিন্তু তার ক্ষতি সাধন হয়ে থাকে। এই যে কোরিয়নিসিটি ডিটারমিনেশন, মানে প্রেগনেন্সিটা আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল, এটা জানার যে মানে উপায়, সেটা কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই জানতে হয়। এবং এই জানার যে বেস্ট সময়, সেটা কিন্তু 3 মাস বা 12 উইকস অফ প্রেগনেন্সি। এক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের সাহায্যে যদি দুটো আলাদা আলাদা ফুল বা প্ল্যাসেন্টা আইডেন্টিফাই করা হয়, অথবা দুটো টুইনের মাঝখানে যে পর্দা বা সেপ্টাম থাকে, মেমব্রেন থাকে, সেই মেমব্রেনের প্রকৃতি দেখেও আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায়, নেচার দেখে। টুইন পিক সাইন ও ল্যামডা সাইন বলে একটি বিশেষ আল্ট্রাসাউন্ড প্যারামিটার আছে, যার সাহায্যে এটা কিন্তু অতীব ক্লিয়ারলি বুঝতে পারা যায়।
এবং এই জানাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নর্মাল রেডিওলজি সেটআপে আর্লি প্রেগন্যান্সি বা 12 উইকসের স্ক্যানে আল্ট্রাসাউন্ডে এটা মেনশন করা থাকে না। সুতরাং এটা যদি না থাকে কি হয় যে যত প্রেগন্যান্সি অ্যাডভান্স হয় এই জিনিসটা বোঝা আস্তে আস্তে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই যে কোরিওনিসিটি বা আইডেন্টিক্যাল নন আইডেন্টিক্যাল টুইনের ব্যাপারটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জিনিসটা 12 হপ্তাতে আইডিয়ালি করা হয়, 15-16 হপ্তাতেও কিছুটা বুঝতে পারা যায়, কিন্তু 5 মাসের পরে 20 উইক্সের পরে অনেক ক্ষেত্রেই একদম পুরোপুরি কনফিডেন্টলি বোঝা সম্ভব নাও হতে পারে। যদিও অভিজ্ঞ হাতে আমরা বুঝতে পারি যে এই ধরনের জিনিসের পসিবিলিটি কত। আজকে অ্যাওয়ারনেসটা খুব গুরুত্বপূর্ণ যে যদি টুইন প্রেগন্যান্সি হয় তার কোরিওনিসিটি ডিটারমিনেশন খুব খুব বেশি। টুইন টু টুইন ট্রান্সফিউশন যেটা কথা আমি আগে মেনশন করলাম, সেটা যেহেতু সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মনোকোরিয়নিক টুইনের ক্ষেত্রে মনিটরিংটা আরও স্ট্রং করতে হয় এবং এই ধরনের সমস্যা যদি ডেভেলপ করতে থাকে তাহলে আর্লি ডিটেকশন করে ট্রিটমেন্ট করার মাধ্যমে সেই সমস্যাটা সমাধান অনেক ক্ষেত্রেই করা সম্ভব হয়ে থাকে। টুইন প্রেগন্যান্সি usually needs more monitoring compared to single pregnancy। সেক্ষেত্রে যদি ডাইকোরিয়নিক টুইন বা নন আইডেন্টিক্যাল টুইন থাকে তাহলে প্রতি 4 হপ্তাহ অন্তর তার আলট্রাসোনোগ্রাফি করা উচিত। মনোকোরিয়নিক টুইনের ক্ষেত্রে কিন্তু এই মনিটরিংটা আইডিয়ালি এভরি 2 হপ্তাহ অন্তর করা উচিত, যাতে করে কোনো যদি কমপ্লিকেশনস থাকে সেটা আর্লি পিক আপ করে তার সমাধানের বন্দোবস্ত করা যেতে পারে। আগেকার দিনে আমরা পেটে হাত দিয়ে জিনিসপত্র বোঝার চেষ্টা করতাম ক্লিনিক্যাল স্ক্রিনের মাধ্যমে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু আজকালকার দিনে টেকনোলজি আমাদের সেই ক্ষমতা দিয়েছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই মনিটরিং এবং কমপ্লিকেশনের ডেভেলপমেন্টের ব্যাপারটা আমরা অনেক আগে বুঝতে পারি, আরও সঠিকভাবে বুঝতে পারি এবং স্টেপসগুলো নিয়ে বা ট্রিটমেন্ট করে কমপ্লিকেশনসটা আমরা মিনিমাইজ বা সমাধান করতে পারি। সুতরাং এই ব্যাপারটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অ্যাওয়ারনেসটা যারা প্রসপেক্টিভ প্যারেন্টস, পার্টিকুলারলি যারা আইভিএফ বা কৃত্রিম প্রজননে সাহায্য নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাওয়ারনেসটা থাকাটা অতীব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।